সুদপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আজ নবম শ্রেণীর ইতিহাসের আর একটি টপিক নিয়ে আলোচনা করব। আজ আমাদের আলোচ্য বিষয় জার্মানির ঐক্য আন্দোলন এবং সেই ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা। জার্মানির ঐক্য আন্দোলন ছিল এক দীর্ঘ প্রচেষ্টার ফসল এবং এই ঐক্য আন্দোলনের একটা দীর্ঘ পটভূমি রয়েছে। সেই পটভূমি আমরা আলোচনা করব এবং সেই সঙ্গে আমরা দেখে নেব যে এই ঐক্য আন্দোলনে বিসমার্ক কি ভূমিকা গ্রহণ করেছিলেন। সুতরাং আমরা মূল আলোচনা পর্বে চলে যাই। ফরাসি বিপ্লবের অনেক আগে থেকেই জার্মানি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত ছিল, অর্থাৎ রাজ্যে বিভক্ত ছিল। জার্মানি ঐক্যবদ্ধ রাষ্ট্র ছিল না। ফরাসি বিপ্লবের আদর্শ ইউরোপে যে প্রভাব ফেলেছিল সেই প্রভাব জার্মান রাষ্ট্রগুলোতে পড়েছিল। জার্মানবাসীদের মধ্যেও জাতীয়তাবাদী ভাবধারা ক্রমশ গড়ে উঠছিল। নেপোলিয়ন যখন ফরাসি সম্রাট ছিলেন তখন তিনি জার্মানির রাষ্ট্রগুলোকে নিয়ে একটা রাষ্ট্রসংঘ গঠন করেছিলেন। এই রাষ্ট্রসংঘের নাম ছিল কনফেডারেশন অফ রাইন। কনফেডারেশন অফ রাইন প্রতিষ্ঠিত হওয়ার ফলে জার্মান রাষ্ট্রগুলো অনেকটা এক কাছে আসার সুযোগ পায়, তাদের মধ্যে একটা নৈকট্যের সৃষ্টি হয়। এই নৈকট্য বা এই কাছে আসার ফলে তাদের মধ্যে একটা ঐক্যের ভাবধারা ক্রমশ গড়ে উঠতে থাকে। কিন্তু নেপোলিয়নের পতনের পর সেই পরিস্থিতি বদলে যায়। 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা কংগ্রেসে জার্মানির এই জাতীয়তাবাদী আবেগকে পদদলিত করে জার্মান রাষ্ট্রসংঘের দায়িত্ব প্রদান করা হয় অস্ট্রিয়াকে। অস্ট্রিয়া নিজেও ছিল একটি জার্মান রাষ্ট্র, কিন্তু অস্ট্রিয়া ছিল জার্মানির ঐক্যের সবচেয়ে বিরোধী। 1815 খ্রিস্টাব্দের পর জার্মান রাষ্ট্রগুলোতে অর্থাৎ জার্মান রাজ্যগুলোতে একটা জাতীয়তাবাদী ভাবধারা ব্যাপকভাবে প্রচারিত হতে থাকে। এই জাতীয়তাবাদী ভাবধারা বা জার্মান ঐক্যের যে প্রচার, সেই প্রচারে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন তারা হলেন জার্মানির ছাত্র, অধ্যাপক, কবি, সাহিত্যিক, নাট্যকার, দার্শনিক। এরা এই ভাবধারা এটি সর্ব জার্মানবাদ নামে পরিচিত, যেটা জার্মানবাসীদের মধ্যে একটা জাতীয়তাবাদী আবেগ গড়ে তুলতে সাহায্য করেছিল। কিন্তু তখনও পর্যন্ত জার্মানি যে ঐক্যের স্বপ্ন সেটা ছিল অনেকটাই দূরস্থ। এরপরে জার্মানিতে একটি শুল্ক সংঘ গড়ে ওঠে জার্মান অর্থনীতিবিদ ম্যাজেনের উদ্যোগে এবং প্রাশিয়ার নেতৃত্বে জোলভারাইন নামে একটি শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। জোলভারিনের যে সদস্য যে রাষ্ট্রগুলো ছিল, অর্থাৎ যে জার্মান রাষ্ট্রগুলো এর সদস্য হয়েছিল, তাদের মধ্যে যে শুল্ক প্রাচীর ছিল সেই শুল্ক প্রাচীরগুলো তুলে দেওয়া হয় এবং জার্মান রাষ্ট্রগুলোর মধ্যে একটা অবাধ বাণিজ্যের সূচনা হয়। অর্থাৎ জার্মান রাষ্ট্রগুলোর মধ্যে একটা অর্থনৈতিক দিক থেকে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল জোলভারাইন প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে। এই ঐক্য অর্থাৎ এই অর্থনৈতিক ঐক্যই পরবর্তীকালে রাজনৈতিক ঐক্যের পথ প্রশস্ত করেছিল। ফলে জার্মানির ঐক্য আন্দোলনে জোলভারাইনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, কারণ জোলভারাইনই জার্মান রাষ্ট্রগুলোর মধ্যে একটা অর্থনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করেছিল। জার্মানিতে যে জাতীয়তাবাদী ভাবধারাগুলো ক্রমশ প্রসার লাভ করছিল, সেই জাতীয়তাবাদী ভাবধারা একসময় দমন করার জন্য অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স মেটার্নিক কার্লসবাদ ডিক্রি জারি করে। কার্লসবাদ ডিক্রি জারি করে জার্মানির সভা সমিতিগুলোকে নিষিদ্ধ করে দেওয়া হয়। অধ্যাপক ছাত্রদের গতিবিধির উপর নজরদারির ব্যবস্থা করা হয়। পরবর্তীকালে 1830 খ্রিস্টাব্দে যখন জুলাই বিপ্লব হয়, সেই জুলাই বিপ্লবের প্রভাব ইউরোপেও পড়েছিল। সেই সময়ও জার্মানির রাজ্যগুলোতে উদারনৈতিক আন্দোলনের সূচনা হয়েছিল, কিন্তু অস্ট্রিয়া কঠোরভাবে সেই আন্দোলনকে দমন করে। পরবর্তীকালে 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব হয় ফ্রান্সে। ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব পড়েছিল ইউরোপে ব্যাপকভাবে। ইউরোপে মেটার্নিক তন্ত্রের অবসান ঘটেছিল এই বিপ্লবের মধ্য দিয়ে। সেই সময় জার্মানির যে রাজ্যগুলো, সেই জার্মানির রাজ্যগুলোতে উদারনৈতিক আন্দোলন চরম আকার ধারণ করে এবং জাতীয়তাবাদীরা তারা ফ্রাঙ্কফুর্টে সমবেত হয়ে একটি পার্লামেন্ট গঠন করে। এটি ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট নামে পরিচিত। ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট জার্মানি যে ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট পদে বসার জন্য প্রাশিয়ার রাজা
চতুর্থ ফ্রেডারিক উইলিয়ামকে আবেদন জানায়, কিন্তু চতুর্থ ফ্রেডারিক উইলিয়াম এই আবেদনে সাড়া দেননি। ফলে জার্মান জাতীয়তাবাদীদের যে ঐক্যের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীকালে জার্মানিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে যিনি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন, অর্থাৎ যার প্রচেষ্টাতে জার্মানি ঐক্যবদ্ধ হয়েছিল, তিনি ছিলেন রাশিয়ার চ্যান্সেলর অটো ফন বিসমার্ক। রাশিয়াও ছিল একটি জার্মান রাষ্ট্র বা রাজ্য। তো বিসমার্ক ছিলেন ইউরোপীয় রাজনীতির একজন দক্ষ ব্যক্তি এবং দক্ষ কূটনীতিবিদ। 1871 থেকে 1890 সাল পর্যন্ত বিসমার্কীয় যুগ নামে পরিচিত। বিসমার্ক গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাস করতেন না। তিনি মনে করতেন যে কোনো জটিল সমস্যা গণতান্ত্রিক পদ্ধতিতে সমাধান করা সম্ভব নয়। তিনি যে নীতিতে বিশ্বাসী ছিলেন সেটা ছিল রক্ত লৌহ নীতি, তার সেই বিখ্যাত নীতি, অর্থাৎ অস্ত্রের দ্বারাই কোনো জটিল সমস্যার সমাধান সম্ভব। এবং সেই জন্য তিনি এটা বিশ্বাস করতেন যে একমাত্র অস্ত্রের দ্বারাই জার্মানির ঐক্য সম্ভব। সেই জন্য রাশিয়াকে সমস্ত দিক থেকে তিনি প্রস্তুত করার ব্যবস্থা করেন। বিসমার্ক জার্মানিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে 3টি যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। প্রথম ডেনমার্কের সঙ্গে যুদ্ধ, অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ, ফ্রান্সের সঙ্গে যুদ্ধ। এই 3টি যুদ্ধের মধ্য দিয়ে তিনি জার্মানির ঐক্য সম্পন্ন করেন। তো প্রথম যে যুদ্ধ হয়েছিল ডেনমার্কের সঙ্গে, সেই যুদ্ধের কারণ কি ছিল? 1852 খ্রিস্টাব্দে লন্ডনে চুক্তি হয়েছিল। সেই লন্ডনের চুক্তি অনুসারে দুটো প্রদেশ, একটা হচ্ছে স্লেজউইক এবং হলস্টাইন, এই দুটো প্রদেশ ডেনমার্কের রাজার ব্যক্তিগত অধিকারে রাখা হয়। কিন্তু ডেনমার্কের রাজা এই প্রদেশ দুটিকে নিজের দেশের অন্তর্ভুক্ত করেন। এই নিয়েই প্রাশিয়ার সঙ্গে দ্বন্দ্ব সূত্রপাত হয়। প্রাশিয়া অস্ট্রিয়ার সঙ্গে মিত্রতা স্থাপন করে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়। এই যুদ্ধে ডেনমার্ক পরাস্ত হয়ে একটা চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তি গাস্টিনের চুক্তি নামে পরিচিত। এই চুক্তি অনুসারে স্লেজউইক লাভ করে অস্ট্রিয়া আর হলস্টাইন লাভ করে প্রাশিয়া। কিন্তু এমনভাবে এই প্রদেশ দুটিকে আর কি মীমাংসা করা হয় যাতে এই সমস্যা থেকে পরবর্তীকালে আবার অস্ট্রিয়ার সঙ্গে বিবাদের একটা সূত্রপাত হয়, যে বিবাদ থেকেই অস্ট্রিয়ার সঙ্গে আবার যুদ্ধের সূত্রপাত হয়। বিসমার্ক এটা জানতেন যে অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য, কেননা অস্ট্রিয়াই ছিল জার্মানির ঐক্যের সবচেয়ে বড় প্রতিবন্ধক। তো জার্মানির ঐক্য সম্পন্ন করতে গেলে অস্ট্রিয়াকে পরাস্ত করা বা অস্ট্রিয়ার এই কর্তৃত্বকে শেষ করা ভীষণভাবে প্রয়োজন ছিল। জার্মান যে রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলো বা জার্মান যে রাষ্ট্র সমবায়, সেই রাষ্ট্র সমবায়ের উপর অস্ট্রিয়ারই কর্তৃত্ব ছিল। তো বিসমার্ক অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হওয়ার আগে অস্ট্রিয়াকে সমস্ত দিক থেকে বিচ্ছিন্ন করার নীতি গ্রহণ করেন। তিনি রাশিয়ার সঙ্গে মিত্রতা স্থাপন করেন, রাশিয়াকে এই যুদ্ধে নিরপেক্ষ থাকার একটা ব্যবস্থা করেন। ইটালিকে ভেনিসিয়া প্রদান করবেন বলে ইটালির মিত্রতা অর্জন করেন। আবার ফ্রান্সের রাজা তৃতীয় নেপোলিয়নকেও তিনিও তার নিরপেক্ষতা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। এইভাবে অস্ট্রিয়াকে বিভিন্ন দেশ থেকে বিচ্ছিন্ন করে অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হন। মূলত যে স্লেজউইক এবং হলস্টাইন সমস্যা নিয়েই অস্ট্রিয়ার সঙ্গে এই যুদ্ধের সূত্রপাত হয়েছিল। এবং 1866 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার সঙ্গে যে যুদ্ধ হয়, সেই যুদ্ধ স্যাডওয়ার যুদ্ধ নামে পরিচিত। স্যাডওয়ার যুদ্ধ অস্ট্রিয়া পরাস্ত হয়ে প্রাগের সন্ধি স্বাক্ষর করে। প্রাগের সন্ধি স্বাক্ষরের মধ্য দিয়ে উত্তর জার্মানির যে রাষ্ট্র, সেই রাষ্ট্রগুলো রাশিয়ার সঙ্গে যুক্ত হয়। জার্মান রাষ্ট্র সমবায় সেটা ভেঙে যায়, অস্ট্রিয়ার কর্তৃত্বের অবসান ঘটে, আর ইটালি সে ভেনিসিয়া লাভ করে। পরবর্তীকালে বিসমার্ক ফ্রান্সের সঙ্গে আবার যুদ্ধে অবতীর্ণ হন। ফ্রান্সের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আছে। বিসমার্ক জানতেন যে ফ্রান্সের সঙ্গে যুদ্ধ হবেই, কেননা জার্মান রাষ্ট্রগুলোর উপর ফ্রান্সেরও কর্তৃত্ব ছিল, অর্থাৎ দক্ষিণ দিকে যে জার্মান রাষ্ট্রগুলো ছিল সেখানে ফ্রান্সের কর্তৃত্ব ছিল। সেই কর্তৃত্বের অবসান প্রয়োজন ছিল। তো সেখানে ফ্রান্সের সঙ্গে যে বিষয়টা নিয়ে বিরোধের সূত্রপাত হয় সেটি হলো স্পেনের সিংহাসনের উত্তরাধিকারের প্রশ্ন। স্পেনের সিংহাসন যে উত্তরাধিকার নিয়ে রাশিয়া এবং ফ্রান্সের মধ্যে একটা
বিরোধের সূত্রপাত হয়। স্পেনের সিংহাসনে প্রাশিয়া চাইছিল যে প্রাশিয়া রাজবংশের কাউকে বসাতে। অন্যদিকে ফ্রান্স এর চরম বিরোধী ছিল, কারণ ফ্রান্স মনে করত যে এর ফলে স্পেনে প্রাশিয়ার আধিপত্য বাড়বে। তো এই প্রেক্ষাপটে প্রাশিয়া রাজা যখন রাজধানী থেকে দূরে এমস নগরীতে ছিলেন, সেই সময় ফরাসি রাষ্ট্রদূত কাউন্ট বেনিদিত্তি প্রাশিয়া রাজার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রাশিয়া রাজার সঙ্গে সাক্ষাৎ করে এই মর্মে প্রতিশ্রুতি দাবি করেন যে প্রাশিয়া রাজা স্পেনের সিংহাসনে প্রাশিয়া রাজবংশের কাউকে সমর্থন করবেন না। অর্থাৎ প্রাশিয়া রাজা প্রথম উইলিয়াম তিনি স্পেনের সিংহাসনে প্রাশিয়া রাজবংশের কাউকে সমর্থন করবেন না, এটা এই প্রতিশ্রুতি ফরাসি রাজা দাবি করেছেন। কিন্তু প্রাশিয়া রাজা অত্যন্ত ভদ্রভাবে তার অক্ষমতা প্রদান করেন। অক্ষমতা প্রদান করার পর তিনি পুরো ঘটনাটি টেলিগ্রাম মারফত বিসমার্ককে জানান। এটি সেই বিখ্যাত টেলিগ্রাম নামে পরিচিত। কিন্তু বিসমার্ক এই টেলিগ্রামের কিছু শব্দ বাদ দিয়ে এমনভাবে সংবাদপত্রে প্রকাশ করেন যাতে মনে হয় যে প্রাশিয়া রাজা ফরাসি রাষ্ট্রদূতকে অপমান করে তাড়িয়ে দিয়েছেন। এর ফলে দু দেশের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে এবং যুদ্ধের সূত্রপাত হয়। বিসমার্কও চাইছিলেন যে এইভাবে একটা যুদ্ধের সূচনা হোক। তো ফ্রান্সের সঙ্গে যে যুদ্ধ হয় সেই যুদ্ধ সেডানের যুদ্ধ নামে পরিচিত 1870 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে ফ্রান্স পরাজিত হয়। ফ্রান্স পরাজিত হয়ে ফ্রাঙ্কফোর্টের সন্ধি স্বাক্ষর করে। এই ফ্রাঙ্কফোর্টের সন্ধি স্বাক্ষর করার ফলে দক্ষিণ জার্মানির যে রাষ্ট্রগুলোর উপর ফ্রান্সের কর্তৃত্বের অবসান ঘটে, এই রাজ্যগুলো প্রাশিয়ার সঙ্গে যুক্ত হয়। ফলে প্রাশিয়ার নেতৃত্বে জার্মানির ঐক্য সম্পন্ন হয়। অপরদিকে রোমের উপরও ফ্রান্সের যে কর্তৃত্ব ছিল তার অবসান ঘটে এবং রোম ইটালির সঙ্গে যুক্ত হয়ে যায়। ফলে সেডানের যুদ্ধের মধ্য দিয়ে দুটো রাষ্ট্রের ঐক্য সম্পন্ন হয়েছিল। এক, জার্মানি যেমন ঐক্যবদ্ধ হয়, ঠিক তেমনি রোম ইটালি লাভ করার ফলে রোমের ঐক্য সম্পন্ন হয়েছিল। সুতরাং আমরা এই পর্বে জার্মানির ঐক্য আন্দোলন এবং সেই ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকার বিষয়টি নিয়ে আলোচনা করলাম। আশা করি এই আলোচনার মধ্য দিয়ে তোমরা বিষয়টি উপলব্ধি করতে পারবে এবং তোমরা বিষয়টি বুঝতে পারবে।